তো অধ্যায় 1, যে বোঝা আপনি অজান্তেই বয়ে চলেছেন। অন্তরের স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, আপনার দুই কাঁধে দুটি ভারী ব্যাগ ঝুলছে। কল্পনা করুন, প্রথম ব্যাগে আছে অতীত জীবনের সমস্ত নেগেটিভ থটস, মানে ব্যর্থতা, অপমান, প্রত্যাখ্যান, ভাঙা সম্পর্ক, অপূর্ণ স্বপ্ন এবং ভুল সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনাকে খুব কষ্ট দেয়। সেই ঘটনাগুলো, সেই থট গুলো রয়েছে। দ্বিতীয় ব্যাগে আছে ভবিষ্যতের সময়, দুশ্চিন্তা, যদি না পারি, যদি হারিয়ে ফেলি, যদি মানুষ আমাকে গ্রহণ না করে, মানে সন্দেহ, কনফিউশন, যদি সবকিছু ভেঙে যায়, যদি, যেগুলো যদি দিয়ে যুক্ত আছে। এখন নিজেকে প্রশ্ন করুন, এই দুই ব্যাগ নিয়ে আপনি কত দূর হাঁটতে পারবেন? সম্ভবত কিছু দূর, তারপর ক্লান্তি আসবে, হাঁটা ধীর হয়ে যাবে, শেষে হয়তো আপনি বসে পড়বেন। জীবনও ঠিক এমনই। আমরা অনেকেই ভাবি আমাদের ক্লান্তির কারণ হচ্ছে কাজের চাপ, বা অর্থের অভাব, বা মানুষের দুর্ব্যবহার। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায়, আমাদের সবচেয়ে বড় ক্লান্তি আসে সেই অদৃশ্য বোঝা থেকে, যা আমরা বছরের পর বছর ধরে নিজের ভেতর, অন্তর্জগতে, মনে বহন করে চলেছি নিজের অজান্তে। একটি ছোট গল্প। এই বই সেই বোঝা নামিয়ে রাখার আমন্ত্রণ আপনাদের করছে। আমন্ত্রণ গ্রহণ করে এই ছোট্ট গল্পটা শুনুন। একটি পাহাড়ি গ্রামে একজন বৃদ্ধ সাধক বাস করতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো শুধু একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হলো, কিভাবে শান্তিতে থাকা যায়। একদিন এক যুবক এলো, তার চোখে হতাশা, মুখে ক্লান্তি। সে বলল, গুরুজি, আমার জীবনে অনেক কষ্ট, মানুষ আমাকে বুঝতে পারেনি, আমি যাদের ভালোবেসেছি তারা আমাকে ছেড়ে চলে গেছে, আমি অনেক সুযোগ হারিয়েছি, এখন আর বাঁচতে ইচ্ছে করে না। বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। তিনি একটি খালি কলস যুবকের হাতে দিয়ে বললেন যে, এটা নদী থেকে পানি ভরে নিয়ে এসো। যুবক পানি ভরে নিয়ে এলো। বৃদ্ধ একটি ছোট্ট মুঠো লবণ, মানে এক মুঠো মুঠো লবণ কলসে ফেলে নাড়লেন। তারপর বললেন, পানি খেয়ে বলো কেমন লাগছে। যুবক মুখ বিকৃত করে বলল, একেবারে নোনতা। এরপর বৃদ্ধ তাকে নদীর ধারে নিয়ে গেলেন। একই পরিমাণ লবণ নদীতে ছুড়ে দিয়ে বললেন, এবার নদীর পানি খাও। যুবক পানি পান করলেন। কেমন? একদম স্বাভাবিক। বৃদ্ধ মৃদু হেসে বললেন, দুঃখ লবণের মতো, জীবনে সবার কাছেই সমপরিমাণ আছে এবং আছে। কিন্তু তুমি যদি নিজের মনকে একটি ছোট্ট কলস বানিয়ে রাখো, তাহলে সামান্য দুঃখ অসহনীয় হয়ে উঠবে। আর যদি মনকে নদীর মতো বিস্তৃত করো, তাহলে সেই একই দুঃখ তোমাকে ভেঙে দিতে পারবে না।
আমরা আসলে কি বহন করি? অদ্ভুত হলেও সত্যি, আমরা ঘটনাকে বহন করি না। আমরা বহন করি ঘটনার গল্প। একটি সম্পর্ক ভেঙে গেছে, ঘটনা শেষ। কিন্তু মনোবল কিন্তু মন বলে আমি যথেষ্ট ভালো ছিলাম না। একটি ব্যবসায়িক ক্ষতি হয়েছে, ব্যাস, ঘটনা শেষ। কিন্তু মন বলে আমি কখনো সফল হতে পারবো না। কেউ আপনার সমালোচনা করছে, ঘটনা শেষ। কেউ যদি আপনার সমালোচনা করে, কিন্তু মন বলে সবাই আমাকে অপছন্দ করে। এই যে মন বলে, মন সবসময় নেগেটিভ কথাই বলে। এটা কি বুঝতে পারছেন? ঘটনা কয়েক মিনিট স্থায়ী হয়, কিন্তু সেই ঘটনার গল্প কখনো কখনো 20 বছর পর্যন্ত আমাদের সঙ্গে আমরা নিয়ে ঘুরে বেড়াই। মনের অদ্ভুত অভ্যাস, মনের এটা হ্যাবিট। মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা হলো নেতিবাচক অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া। হাজারো ভালো ঘটনার মধ্যে একটি খারাপ ঘটনা অনেক বেশি মনে থাকে। এটি একসময় বেঁচে থাকার জন্য উপকারী ছিল, কিন্তু আধুনিক জীবনে এই একই প্রবণতা আমাদের বারবার অতীতের দিকে টেনে নিয়ে যায়। এই যে এটি, যখন আমরা বনে জঙ্গলে বসবাস করতাম, তখন আত্মরক্ষার জন্য আমাদের এই নেগেটিভ থিঙ্কিং আমাদের সাপোর্টিং ছিল, আমাদের বাঁচার ক্ষেত্রে। কিন্তু সেই যে পুরোনো প্যাটার্ন আমাদের মস্তিষ্কে আমাদের পূর্বপুরুষ থেকে জেনেটিক্স নিয়মে চলে এসেছে, সেই প্রবণতা, সেই প্যাটার্ন আমরা বহন করে বেড়াচ্ছি আধুনিক লাইফেও। মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা হলো নেতিবাচক অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া, এবং সেটা আত্মরক্ষার জন্য দেয়। হাজারো ভালো ঘটনার মধ্যে একটি যদি খারাপ ঘটনা অনেক বেশি মনে থাকে, এটি সব সময়, এটি একসময় বেঁচে থাকার জন্য উপকারী ছিল, কিন্তু আধুনিক জীবনে এই একই প্রবণতা আমাদের বারবার অতীতের দিকে টেনে নিয়ে যায়। তাই মন যদি পুরানো কষ্ট মনে করিয়ে দেয়, তার মানে এই নয় যে সেই কষ্টই আপনার পরিচয়। মন শুধু তার পুরনো অভ্যাস অনুসরণ করছে মাত্র। একটি প্রশ্ন যা জীবন বদলে দিতে পারে। ধরুন, আজ থেকে 5 বছর আগে কেউ আপনাকে অপমান করেছিল। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, সেই মানুষটি কি এখনো আপনাকে অপমান করছে? সম্ভবত না। তাহলে আজও আপনি কষ্ট পাচ্ছেন কেন? কারণ ঘটনাটি নয়, তার স্মৃতিকে আপনি প্রতিদিন নতুন করে বাঁচিয়ে তুলছেন। অতীতের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু চাবিটা এখনো আপনার হাতেই থেকে গেছে। জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা ভাবি যদি অতীতটা বদলানো যেত তাহলে আমি সুখী হতাম। কিন্তু বাস্তবতা হলো অতীত কখনো বদলায় না, শুধু অতীতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলায়। যেদিন আপনি বুঝবেন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে, সেদিন সেই অভিজ্ঞতা আর বোঝা থাকবে না, সেটি হয়ে উঠবে আপনার শিক্ষা, আপনার গুরু, আপনার মাস্টার। সুখ কোথায়? আমরা প্রায় সুখকে ভবিষ্যতের সঙ্গে বেঁধে রাখি। আরো কিছু টাকা হলে সুখী হয়ে যাব, আরো ভালো চাকরি হলে সুখী হয়ে যাব, প্রমোশন হলে সুখী হয়ে যাব, মানুষ যদি আমাকে সম্মান করে তাহলে আমি আরো সুখী হয়ে যাব। কিন্তু লক্ষ্য করুন, আপনি অতীতে যেসব জিনিসের জন্য অপেক্ষা করেছিলেন বিগত দিনে, তার অনেকগুলোই আজ আপনার কাছে আছে, আপনার জীবনে আছে। তবুও কি আপনি সম্পূর্ণ শান্তি পেয়েছেন, বা সম্পূর্ণ শান্তি আপনার লাইফে এসেছে? সম্ভবত না। কারণ সুখ কোনো সুখ কোনো গন্তব্য নয়, যে পেয়ে গেলাম গন্তব্যে এসে থেমে গেলাম, বাস সবসময় সুখ আর সুখ চলতে থাকবে না। এটি একটি অনুশীলন, একটি আয়নার গল্প। একজন চিত্রশিল্পী প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের ছোট ছোট ত্রুটি খুঁজতেন।
একদিন তার বন্ধু এসে বলল, তুমি প্রতিদিন আয়না পরিষ্কার করছো কিন্তু নিজের চোখের ক্লান্তি দেখছো না। আমাদের জীবনও তেমন। আমরা পৃথিবীকে বদলাতে চাই, মানুষকে বদলাতে চাই, পরিস্থিতিকে বদলাতে চাই, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে চাই না। যখন ভেতরের দৃষ্টি বদলায়, তখন বাইরের পৃথিবীও নতুন ভাবে বদলে যায় অটোমেটিক্যালি। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করুন, বাইরের ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, রেডিও স্টেশন, বিভিন্ন স্টেশন 98.3, 100.2, 92 পয়েন্ট সামথিং সামথিং, 1002, তো এরকম প্রচুর স্টেশন আছে। স্টেশন কি, এক একটা স্টেশন মানে স্টেশনগুলো, ফ্রিকোয়েন্সিগুলো এমনি এনভায়রনমেন্টে আছে। আপনি যখন এটা রিসিভার বা রেডিও দিয়ে সেটাকে রিসিভ করে আহ, সেই মুডে নিয়ে গেলেন, আপনার পছন্দসই মুডে, চ্যানেলে, সেই স্টেশনটা তখন বাজতে শুরু করলো, তাই না? তো এই যে চয়েস, দেখার চয়েস, টিউনিং এর যে চয়েসটা, এটাই আমাদেরকে, আমরা একটা চ্যানেলের মধ্যে সবসময় আছি, বিলংস করছি, লাইফে কোন নেগেটিভ ঘটনাটা ঘটে গেছিল সেটা স্মৃতিতে রেখে দিয়ে সেই টিউনেই রয়ে গেছি, আর চ্যানেল চেঞ্জ করিনি। এই জন্য আপনি যখন চ্যানেল চেঞ্জ করবেন, সেই ধরনের ফ্রিকোয়েন্সির ঘটনাগুলো আপনার কাছে আসতে শুরু করবে। এটা ইউনিভার্সাল ল, ল অফ অ্যাট্রাকশন। এবং আপনি কি দুঃখের হচ্ছে স্যাড সং বা স্যাড নিউজ বা স্যাড ভিডিও দেখতে চান, তাহলে সেই চ্যানেলেই আপনি থেকে যাবেন। যদি তার বিপরীত ভালো, পছন্দসই, হ্যাপি, আমেজিং, পাওয়ারফুল আপনি নিউজ বা চ্যানেল আপনার মনের ভেতরে টিউন করে রাখেন, তাহলে সেগুলোই আপনি দেখতে পাবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই আছে, ভালো মন্দ এবং সব রকমের রয়েছে। শুধু দেখার ধরন চেঞ্জ করতে হবে। আপনি নতুনকে, নিজেকে নতুন ভাবে, নতুন মুডে, নতুন টিউন করতে চাইলে, নতুন টিউনিং এর ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে চাইলে, নিজের দেখার ধরনকে, নিজের ফ্রিকোয়েন্সিকে, ইন্টারনাল ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে হবে নিজের থেকেই, সচেতন ভাবে। আজকের অনুশীলন, আজ সারাদিন শুধু একটি কাজ করুন। এবার নোট ডাউন করুন কি কি বলছি। যখনই কোনো বিরক্তিকর ঘটনা ঘটবে, নিজেকে তিনটা প্রশ্ন করুন। কি, এই ঘটনাটি কি ইতিবাচক, ইতিমধ্যে ঘটে গেছে? যেটা আপনার মাথায় আসবে ভয়ের, তখনই আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই ঘটনাটা কি ঘটে গেছে। দুই, আমি কি এটিকে এখনই বদলাতে পারি? যদি না ঘটে, নিজেকে প্রশ্ন করুন যে আমি কি এটাকে বদলাতে পারি। তিন, যদি না পারি তাহলে আমার পরবর্তী সঠিক পদক্ষেপ কি? এই তিনটি প্রশ্ন আপনার মনকে অভিযোগ থেকে সমাধানের দিকে নিয়ে যাবে। এই অধ্যায়ের সমাপ্তিতে, জীবনের সবচেয়ে ভারী বোঝা সেই ব্যাগ নয় যা আমরা হাতে বহন করি। সবচেয়ে ভারী বোঝা হলো সেই স্মৃতি যাকে আমরা ছাড়তে চাই না। মনে রাখবেন, যা চলে গেছে তা আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে, কিন্তু সেটি আপনার পুরো জীবন নয়। যদি এই নলেজটা নিলেন, কিন্তু এর প্র্যাকটিক্যাল কিভাবে করবেন? অনেক সময় তো আমরা চাই পুরোনো স্মৃতি মনে না আসুক, কিন্তু তাও তো আমাদের মনে আসে। বা কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও একদিন, দুদিন, 3 দিন, এক সপ্তাহ ঘটনাটা মনে বাসা বেঁধে থেকে যায়, বেরোতে পারি না, গোলক ধাঁধার মতো আটকে থাকি। তার থেকে বেরোনোর উপায়, কয়েকটা উপায় লিখে নিন, যেগুলো বইয়ে পাবে না, এগুলো আমি প্র্যাকটিক্যাল আমার পেড কোর্সে স্টুডেন্টদের শেখাই। এক হচ্ছে, যে ঘটনাটা আপনাকে কষ্ট দিচ্ছে ওটাকে একটা সাদা কাগজে লিখে নিন। লিখে আপনি এই মনে করে, যে ঘটনাটা আপনি ভুলে যাচ্ছেন, আপনার স্মৃতি থেকে ডিলিট করে দিতে চাইছেন, এই মনে করে আপনি ওই পেপারটাকে আগুনে
জ্বালিয়ে দিন, বার্নিং করে দিন, এবং ওই ছাইটাকে পায়খানা বা কোনো একটা নর্দমায় বা কোনো একটা জায়গায় ফেলে সেটাকে ফ্লাশ আউট করে দিন। এবং তারপরে একটা ডিপ শ্বাস নেবেন, ছাড়ার সাথে সাথে ভাববেন যে ওটা আপনার স্মৃতি থেকে উড়ে গেল। তারপরে যখনই আসবে তখনই নিজেকে বলুন ডিলিট 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 ডিলিট। কম্পিউটারে আমরা যেমন ডিলিট মারলে কোনো ফাইল, কোনো আহ জমে থাকা অপ্রয়োজনীয় ডাটা আমরা আউট করে দেই, ডিলিট করে দেই, সেরকম আপনার মেমোরিটা কম্পিউটারের মতো, কম্পিউটার থেকেও বড় কিছু, তাকে বলুন ডিলিট ডিলিট, ডিলিট হয়ে যাবে। এই দুটো প্র্যাকটিস করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি একটা গোল ডায়েরি বানান। আপনার লাইফের কি কি উদ্দেশ্য, কি কি পেতে চাইছেন সেগুলো নোট ডাউন করবেন। সেখান থেকে একটা 3 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, শর্ট টার্ম, মিড টার্ম, লং লং টার্ম, যে কোনো একটা ইমিডিয়েট গোল আপনি মনে করুন, সেটা নিয়ে কল্পনা করতে শুরু করুন। তারপরে কি কি অ্যাকশন নিচ্ছেন সেটা ভেবে ভেবে খাতায় লিখুন বা মনে ভাবতে থাকুন। এই প্র্যাকটিসের দ্বারাই আপনি অতীতের স্মৃতিকে মুছে ফেলতে পারবেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে আমরা যাব অধ্যায় 2। অতীত আপনার শিক্ষক হতে পারে, হ্যাঁ, কারারক্ষী নয়। আর যখন আপনি অতীতের শিকল আলগা করতে শুরু করবেন, তখনই প্রথমবারের মতো অনুভব করবেন মুক্তির স্বাদ কেমন। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কেন আমাদের কষ্টের আসল কারণ ঘটনা নয়, বরং সেই ঘটনার প্রতি আমাদের তৈরি করা অর্থ এবং গল্প। 2 নম্বর অধ্যায়ে আমরা যাব। চলুন, 2 নম্বর অধ্যায়। তারা উম, এক মিনিট। অধ্যায় 2 বলছে কষ্টের আসল কারণ ঘটনা নয়, তার অর্থ আপনার মন কিভাবে আপনার বাস্তবতা তৈরি করে। কষ্টের আসল কারণ ঘটনা নয়, তার অর্থ আপনার মন কিভাবে আপনার বাস্তবতা তৈরি করে, এটা আমরা বুঝবো। একই ঘটনা, দুই মানুষ, দুই জীবন। একটা ঘটনা যেমন ধরুন, একটি শহরে একই দিনে দুইজন মানুষ চাকরি হারালেন। প্রথম ব্যক্তি বাড়ি ফিরে বললেন, আমার জীবন শেষ, আমি ব্যর্থ, আমার ভাগ্যই খারাপ। দ্বিতীয় ব্যক্তি গভীর শ্বাস নিয়ে বললেন, আজ একটি অধ্যায় শেষ হলো, হয়তো জীবনের নতুন দরজা এখন খুলতে চলেছে। 6 মাস পরে দেখা গেল প্রথম ব্যক্তি এখনো অতীতের ক্ষোভে আটকে আছেন, আর দ্বিতীয় ব্যক্তি নতুন দক্ষতা শিখে নিজের ছোট ব্যবসা শুরু করেছেন। প্রশ্ন হলো, চাকরি হারানো কি একজনের জন্য কম কষ্টের ছিল? না, ঘটনা একই ছিল, পার্থক্য ছিল শুধু ঘটনার অর্থে। জীবন আমাদের সঙ্গে কি করে না, আমরা জীবনের সঙ্গে কি করি। আমরা প্রায় বলি, ওর কথায় আমি ভেঙে পড়েছি, ওই ঘটনার জন্য আমি আজও কষ্ট পাচ্ছি, পরিস্থিতি আমাকে দুর্বল করে দিয়েছে। এই কথাগুলো আমরা বলতে থাকি। কিন্তু একটু গভীরভাবে দেখুন, কোনো ঘটনা সরাসরি আপনার অনুভূতি তৈরি করে না। আপনার অনুভূতি তৈরি হয় সেই ঘটনাকে আপনি কি অর্থ দিচ্ছেন তার উপর। এটাই মানুষের মনের এক বিস্ময়কর ক্ষমতা, মনের গল্পের কারখানা। ধরুন, আপনি একজন বন্ধুকে একটি বার্তা পাঠালেন। 1 ঘন্টা কেটে গেল, কোনো উত্তর নেই।
বাস্তব ঘটনা কি? উত্তর আসেন। কিন্তু মন কি বলতে শুরু করলো? সে হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, নিশ্চয়ই আমার ওপর রাগ করেছে, আমি হয়তো কিছু ভুল করেছি, মানুষ আমাকে এড়িয়ে চলে। দেখুন, চারটাই নেগেটিভ। তো একটি ছোট্ট ঘটনা থেকে মন এত পুরো একটা সিনেমা বানিয়ে ফেললো। আর মজার বিষয় হলো, সেই সিনেমার বেশিরভাগই মিথ্যা, বাস্তব না। আপনার মস্তিষ্ক সবসময় সত্য বলে না। অনেকেই মনে করেন আমি যা ভাবছি সেটাই সত্য, কিন্তু সত্য হলো প্রতিটি চিন্তা সত্য নয়। চিন্তা আসে, চিন্তা যায়। আকাশে যেমন মেঘ ভেসে যায়, তেমনি চিন্তাও আসে আবার মিলিয়ে যায়। সমস্যা শুরু হয় তখন, যখন আমরা প্রতিটি চিন্তাকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করি। একটি আয়নার শিক্ষা। ধরুন আপনি একটি আয়নার সামনে দাঁড়ালেন। আয়নায় ধুলো জমে আছে। আপনি যদি ভাবেন আপনার মুখ নোংরা, তাহলে কি হবে? আপনি বারবার মুখ ধুবেন। কিন্তু সমস্যা তো আয়নায় নয়, সমস্যা তো আয়নায়। আচ্ছা, আয়নায় তো মুখ ধোয়ার কি দরকার? আমাদের মনও অনেক সময় ধুলো মাখা আয়নার মতো। আমরা বাস্তবতাকে দেখি না, আমরা দেখি আমাদের ভয়, অতীত, অভিমান আর ধারণার প্রতিফলন। মনের মধ্যে যে ধারণা, ভুল ধারণা, ভুল অতীতের ঘটনার স্মৃতি রয়েছে, ভয় রয়েছে, কনফিউশন রয়েছে, হ্যাঁ, অ্যাঙ্গারনেস রয়েছে, অহংকার রয়েছে, এগুলোই আমরা এই বাস্তবে প্রতিফলিত হিসেবে দেখতে পাই অন্যের মাধ্যমে। এটি নতুন গল্প। একজন বৃদ্ধ মৃৎশিল্পী প্রতিদিন একটি মাটি দিয়ে হাঁড়ি তৈরি করতেন। একদিন তার নাতি জিজ্ঞাসা করলো, দাদু, একই মাটি থেকে এত সুন্দর জিনিস কিভাবে বানাও? বৃদ্ধ হেসে বললেন, মাটি যেমন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কুমোরের হাত। জীবনের ঘটনাগুলো সেই মাটির মতো, আপনার মনই সেই কুমোর। আপনি চাইলে একই অভিজ্ঞতা থেকে তিক্ততা তৈরি করতে পারেন, আবার চাইলে প্রজ্ঞতা প্রজ্ঞতা জ্ঞানও তৈরি করতে পারেন। ব্যথা আর কষ্ট এক নয়। ধরুন আপনি দৌড়াতে গিয়ে পড়ে গেলেন, হাঁটুতে চোট খেলেন, এটি ব্যথা। কিন্তু যদি আপনি 1 বছর পরে, 1 বছর ধরে শুধু এই ঘটনায় মনে করতে থাকেন, তাহলে আমি খুব দুর্ভাগা, আমার জীবনেই শুধু এমন হয়, তাহলে সেটি হয়ে যায় কষ্ট। ব্যথা জীবনের অংশ, কিন্তু দীর্ঘস্থায়ী কষ্ট অনেক সময় আমাদের নিজের তৈরি। অন্যের কথার শক্তি কোথায়? কেউ আপনাকে অপমান করলো, তার কথা কয়েক সেকেন্ড স্থায়ী হলো, কিন্তু আপনি যদি সেই কথাগুলো নিজের ঝুলিতে ভরে নিয়ে প্রতিদিন মনে মনে পুনরাবৃত্তি করেন, তাহলে আপনি নিজেই সেই মানুষটির কাজ চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, অন্য কেউ একবার আঘাত করতে পারে, কিন্তু সেই আঘাতকে বছরের পর বছর জীবিত রাখার এবং ক্ষমতা শুধু আপনারই হাতেই আছে। তো নিজেকে নতুন প্রশ্ন করুন। আজ থেকে যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি একটি ঘটনা নাকি আমার ব্যাখ্যা? এর কোনো প্রমাণ আছে? আমি কি অন্যভাবে এই ঘটনাকে দেখতে পারি? এই 3টি প্রশ্নই আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করবে। আর একটা রহস্যের বিষয় দেখুন, একই ঘটনা যখন বারবার আপনি রোমন্থন করবেন, সেটা আপনার বিলিভের অংশ হয়ে যায়, তখন আপনি বিশ্বাস করতে শুরু করেন। তাই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্র্যাপ থেকে, এই জাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। প্রয়োজনে বই পড়ুন, বই শুনুন। মানসিক স্বাধীনতার প্রথম সূত্র: জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু একটি জিনিস সবসময় আপনার হাতে থাকে। আপনি কোনো ঘটনার অর্থ কি দেখবেন, আপনি কোনো ঘটনার অর্থ কি দেখবেন, সেটা আপনার হাতে। একই বৃষ্টি কারো কাছে
দুর্ভোগ, কারো কাছে আশীর্বাদ। একই ব্যর্থতা, কারোর কাছে শেষ, আবার কারোর কাছে নতুন শুরু। একই সমালোচনা, কারোর আত্মবিশ্বাস ভেঙে দেয়, আবার কারোর উন্নতির পথ খুলে দেয়। আজকের অনুশীলন: আজ রাতে ঘুমানোর আগে একটি কাগজ নিন। আপনার জীবনের এমন একটি ঘটনা লিখুন যা এখনো আপনাকে কষ্ট দেয়। তারপর নিচে দুটি শিরোনাম লিখুন: ঘটনা, কি ঘটেছিল, আমার ব্যাখ্যা, আমি এই ঘটনার কি অর্থ দিয়েছি। এবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই ঘটনার জন্য আরো শক্তিশালী, আরো সচেতন এবং আরো জ্ঞানী হওয়ার মতো নতুন কিছু অর্থ বেছে নিতে পারি? আপনি অবাক হয়ে দেখবেন ঘটনা একই থাকবে, কিন্তু আপনার অনুভূতি বদলে যাবে, আপনার গতিপথ বদলে যাবে, আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। অধ্যায়ের সমাপ্তি। এই অধ্যায়ের সমাপ্তি, 2 নম্বর অধ্যায়। জীবনের প্রতিটি ঘটনা আপনার ভাগ্য নির্ধারণ করে না, আপনার ব্যাখ্যাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। যেদিন আপনি বুঝবেন আমি আমার চিন্তা নই, আমি সেই সচেতন মানুষ যে নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে পারে, সেদিন থেকেই আপনার ভেতরে এক নতুন স্বাধীনতার জন্ম হবে। পরবর্তী অধ্যায়ে আমরা জানব গ্রহণ করার শক্তি, কেন জীবনের সবচেয়ে বড় মানসিক সুপার পাওয়ার, এবং কিভাবে বাস্তবতাকে গ্রহণ করেই আমরা আরো শক্তিশালী হয়ে উঠতে পারি। অধ্যায় 3-এ আমরা এটা জানব। অধ্যায় 3: গ্রহণ করার অলৌকিক শক্তি। বাস্তবতাকে গ্রহণ করুন, জীবনকে নতুনভাবে গড়ে তুলুন। যা মেনে নেওয়া যায় তা বদলানোও যায়, আর যা অস্বীকার করা হয় তা আমাদের বন্দি করে রাখে। এই বন্দি করে যাতে না রাখে, তাই জন্য আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, মেনে নেব। ভাবুন, আপনি নদীর মাঝখানে দাঁড়িয়ে স্রোতের বিপরীতে প্রাণপণ সাঁতার কাটছেন। প্রথম 5 মিনিটে মনে হবে আপনি জিতবেন। 10 মিনিট পরে শরীর ক্লান্ত হয়ে যাবে। আর যদি স্রোতের সঙ্গে যুদ্ধ চালিয়েই যান, তাহলে একসময় আপনার সমস্ত শক্তি ফুরিয়ে যাবে। জীবনের অনেক কষ্টও ঠিক এমনই। আমরা ঘটনার সঙ্গে নয়, ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে লড়াই করি। আমরা বলি, এটা কেন আমার সঙ্গেই হলো, এটা হওয়া উচিত ছিল না, ঈশ্বর আমাকে এভাবে পরীক্ষা নিলেন কেন। কিন্তু বাস্তবতা একটাই, যা ঘটে গেছে তা ইতিমধ্যেই বাস্তবতার অংশ হয়ে গেছে। প্রশ্ন হলো, আপনি কি তার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি সেই শক্তিকে নিজের ভবিষ্যৎ গড়তে ব্যবহার করবেন? গ্রহণ করা মানে কি হেরে যাওয়া? অনেকেই মনে করেন, যদি আমি মেনে নিই তাহলে তো আমি দুর্বল হয়ে গেলাম। না, রিসেন্ট দেখুন না, কত ঘটনায় সমাজে ঘটছে, সেটা নিয়ে অনেকেই মন খারাপ করতে পারে, কিন্তু এটা মেনে নিয়ে ওখান থেকে বড় কিছু রেজাল্ট বা পজিটিভ কিছু চিন্তা আপনি করতে পারেন কিনা একটু ভেবে দেখুন। যেটা আপনাকে ইন্সপিরেশন দেবে, পজিটিভ পাওয়ার দেবে, সেদিকেই আপনি চিন্তাটাকে ঘুরিয়ে দিন। জাস্ট, এটা আপনার গ্রোথের ক্ষেত্রে ভালো। সবাই যেটা বলছে সেদিকে না গা ভাসিয়ে তার বিপরীতে চলার চেষ্টা করুন, অবশ্যই পজিটিভ হতে হবে। এটি সবচেয়ে বড় ভুল ধারণা। গ্রহণ করা মানে পরাজয় নয়, গ্রহণ করা মানে বাস্তবতাকে পরিষ্কারভাবে দেখা। একজন দক্ষ সার্জন অপারেশন করার আগে রোগের অস্তিত্ব অস্বীকার করেন না, তিনি প্রথমে রোগকে স্বীকার করেন, তারপর চিকিৎসা শুরু করেন। ঠিক তেমনি জীবনের সমস্যাকেও আগে থেকে দেখতে হবে, তারপর সমাধানের পথে হাঁটতে হবে। বাঁশ গাছের শিক্ষা। একটি ঝড়ে দুটি গাছ দাঁড়িয়ে ছিল।
একটি ছিল বিশাল ওক গাছ, ওক। আর একটি ছিল সরু একটি বাঁশ। ঝড় যত বাড়তে লাগলো, ওক গাছ তত শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাঁশ গাছ বাঁশ গাছ বাতাসের সঙ্গে হেলে পড়লো। ঘন্টাখানেক ঝড় পরে ঝড় থামলো। ওক গাছটি ভেঙে মাটিতে পড়ে গেল, আর বাঁশ গাছটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কেন? কারণ সে প্রতিরোধ করেনি, সে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়েছিল। জীবনও এমনই, সব সময় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকায় শক্তি নয়, অনেক সময় নমনীয় হওয়াই সবচেয়ে বড় শক্তি। একটি সত্য ঘটনা। একজন বৃদ্ধ শিক্ষককে এক ছাত্র জিজ্ঞাসা করলো, স্যার, আপনার জীবনে এত কষ্ট এসেছে, তবুও আপনি সব সময় হাসেন কিভাবে? শিক্ষক উত্তর দিলেন, আমি কষ্টকে আমার অতিথি বানিয়েছি, মালিক নয়। ছাত্র অবাক হয়ে বলল, মানে? শিক্ষক বললেন, অতিথি আসে, কিছুক্ষণ থাকে, গল্পগুজব করে, তারপর চলে যায়। কিন্তু যদি আমি তাকে আমার ঘরের মালিক বানিয়ে দিই, তাহলে তো সে কখনো যাবে না। আমার দুঃখ ঠিক তেমনি, আমরা তাদের সাময়িক অতিথি হতে দিই না। আমরা অতিথি হতে দিই না, আমরা সেটাকে আটকে মালিক হতে দিই। আমরা তাদের স্থায়ী ঠিকানা দিয়ে দিই। এটাই তো আমাদের ভুল। বাস্তব বাস্তবতা সবসময় আপনার অনুমতি নেয় না। জীবনে এমন অনেক ঘটনা ঘটবে, প্রিয় মানুষ চলে যাবে, কেউ প্রতারণা করবে, ব্যবসায় ক্ষতি হবে, শরীর অসুস্থ হবে, পরিকল্পনা ভেঙে যাবে। আপনি চাইলে রাগ করতে পারেন, কাঁদতেও পারেন, অভিমানও করতে পারেন, এসব স্বাভাবিক। কিন্তু একটি সময়ের পরে আপনাকে একটি সিদ্ধান্ত নিতেই হবে। আমি কি এই ঘটনাকে আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেব, নাকি আমি এখান থেকে কিছু পজিটিভ লার্নিং নিয়ে আমার জীবনকে সুশোভিত করব? এই নিয়ন্ত্রণ আপনার হাতে। দুটি দরজা। প্রতিটি কঠিন ঘটনার পরে আপনার সামনে দুটি দরজা খুলে যায়। প্রথম দরজা প্রতিরোধ, এখানে আছে অভিযোগ, রাগ, অভিমান, আত্মদয়া, দোষারোপ। আর দ্বিতীয় দরজা গ্রহণ, এখানে আছে শিক্ষা, সচেতনতা, নতুন সিদ্ধান্ত, আত্মবিশ্বাস। নতুন সিদ্ধান্ত, আত্মবিশ্বাসে নতুন শুরু। আপনি কোন দরজা দিয়ে হাঁটবেন, সিদ্ধান্ত আপনার। গ্রহণ করার বিজ্ঞান। মনোবিজ্ঞানীরা বলেন, যখন আমরা বাস্তবতাকে অস্বীকার করি, তখন আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় স্ট্রেস মোডে থেকে যায়। যখন আমরা বাস্তবতাকে অস্বীকার করি, তখন আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় স্ট্রেস মুডে থেকে যায়। ফলে কর্টিসল হরমোন বেড়ে যায়, আজকে ডায়াবেটিস তার কারণ। ঘুম কমে যায়, মনোযোগ নষ্ট হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। কিন্তু যখন আমরা বলি, হ্যাঁ, এটা ঘটেছে, এখন আমি কি করতে পারি, তখন মস্তিষ্ক ধীরে ধীরে সমাধান খোঁজার অবস্থায় ফিরে আসে। এটাই গ্রহণ করার বৈজ্ঞানিক শক্তি। নদীর মতো বাঁচুন। নদী কখনো পাহাড়ের সঙ্গে যুদ্ধ করে না, সে পথ খুঁজে নেয়। কখনো ডান দিকে, কখনো বাম দিকে, কখনো গভীর হয়, কখনো প্রশস্ত হয়, কখনো সরু হয়, কিন্তু থেমে থাকে না। আপনার জীবনও একটি নদী। কোনো বাধা আপনার যাত্রার শেষ নয়, শুধু পথ বদলানোর একটি সুযোগ। কোনো বাধা আপনার যাত্রার শেষ নয়, শুধু পথ বদলানোর একটা সুযোগ। আজ থেকেই একটি নতুন অভ্যাস। আজ থেকে যখনই কোনো অপছন্দের ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে 3টি গভীর শ্বাস নিন, তারপর মনে মনে বলুন, এটাই এই মুহূর্তের বাস্তবতা। আমি এটিকে অস্বীকার করছি না, আমি এটিকে আমার শিক্ষক হিসেবে গ্রহণ করছি। এখন আমার পরবর্তী সঠিক পদক্ষেপ কি? শুধু এই একটি অভ্যাসই ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে বদলে দিতে শুরু করবে। একটি শক্তিশালী উপলব্ধি। মনে রাখবেন, অতীতকে গ্রহণ করলে অতীত বদলায় না,
আপনি বদলে যান, মানুষ বদলায় না। আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়, পরিস্থিতি সবসময় সহজ হয় না, কিন্তু আপনি আরো শক্তিশালী হয়ে ওঠেন। আর যখন মানুষ শক্তিশালী হয়, তখন অনেক অসম্ভব পথ সম্ভব হয়ে ওঠে। আজকের প্রতিজ্ঞা: আজ আমার জীবনে যা কিছু ঘটেছে তার বিরুদ্ধে আমি আর অকারণ যুদ্ধ করব না। আমি আমার কষ্টকে অস্বীকার করব না, আবার তাকে আমার পরিচয় বানাবো না। আমি বাস্তবতাকে গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করব, এবং নতুন সাহস নিয়ে সামনে এগিয়ে যাব। কারণ আমার অতীত আমার শিক্ষক, আমার ভবিষ্যৎ নয়। এই অধ্যায়ের সমাপ্তি: যেদিন আপনি বাস্তবতার সঙ্গে যুদ্ধ বন্ধ করবেন, সেদিনই আপনার শক্তি ফিরে আসবে। যেদিন আপনি বলবেন, আমি যা হারিয়েছি তার জন্য নয়, আমি যা গড়তে পারি তার জন্য বাঁচবো, সেদিন থেকেই আপনার নতুন জীবনের সূচনা হবে। পরবর্তী অধ্যায়: অন্যের মতামতের কারাগার থেকে মুক্তি। সেখানে আমরা জানব কেন মানুষের সমালোচনা, প্রত্যাখ্যান এবং বিচার আমাদের এত কষ্ট দেয়, এবং কিভাবে এমন এক মাসি মানসিক স্বাধীনতা অর্জন করা যায় যেখানে আপনার আত্মসম্মান আর কখনো অন্যের মতামতের উপর নির্ভর করবে না। অন্যের মতামতের কারাগার থেকে মুক্তি: যেদিন নিজের মূল্য নিজেই নির্ধারণ করবেন, সেদিনই সত্যিকারের স্বাধীনতা শুরু হবে। আপনি কি নিজের জীবন বাঁচছেন, মানে এলাই বেঁচে আছেন, নাকি অন্যের অনুমোদনের জন্য বেঁচে আছেন? তার এই ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করুন। আপনি শেষ কবে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যা আপনার হৃদয় নিতে চেয়েছিল, কিন্তু শুধু মানুষ কি বলবে এই ভয়ে নেননি? হয়তো নিজের পছন্দের কাজ শুরু করতে চেয়েছিলেন, হয়তো নতুন ব্যবসা করতে চেয়েছিলেন, হয়তো নিজের স্বপ্নকে অনুসরণ করতে চেয়েছিলেন, কিন্তু এর অদৃশ্য বাক্য আপনাকে থামিয়ে দিয়েছিল। লোকে কি ভাববে, সবচেয়ে বড় রোগ ক্যা কহেগা লোক। এই একটি বাক্য পৃথিবীর অসংখ্য স্বপ্নকে জন্ম নেওয়ার আগেই হত্যা করেছে। একটি ঈগলের গল্প। পাহাড়ের চূড়ায় একটি ঈগল বাস করত। সে আকাশের সর্বোচ্চ উচ্চতায় উড়তে পারত। একদিন সে নিচে নেমে এলো এবং দেখলো কয়েকটি কাক তাকে ঘিরে ডাকাডাকি করছে। কাকগুলো তাকে ঠোকরাতে লাগলো, কিন্তু ঈগল তাদের সঙ্গে লড়াই করলো না। সে শুধু আরো উঁচুতে উঠে গেল। যত উপরে উঠলো কাকগুলো তত পিছিয়ে পড়লো। কিছুক্ষণ পরে তারা আর তার কাছে পৌঁছাতেই পারলো না। জীবনের একটি বড় শিক্ষা এখানেই লুকিয়ে আছে: সব সমালোচনার উত্তর দিতে হয় না। অনেক সময় নিজের উচ্চতা বাড়িয়ে দিলেই সমালোচনা নিজের থেকেই নিচে পড়ে যায়। আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। ধরুন আপনি পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম, তবুও এমন মানুষ থাকবে যারা আম খেতে পছন্দ করে না। তাহলে কি আপনি নিজের স্বাদ বদলে ফেলবেন? অবশ্যই না। জীবনেও ঠিক তাই। আপনি যতই ভালো মানুষ হন না কেন, কেউ আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে ভুল বুঝবে, কেউ আপনাকে ঈর্ষা করবে, কেউ বিনা কারণেই সমালোচনা করবে। এটাই মানুষের স্বাভাবিক বৈচিত্র্য। আপনার মূল্য কি অন্যের কথায় বদলে যায়? একটি 1,000 টাকার নতুন নোট কল্পনা করুন। এবার সেটিকে মুঠো করে চেপে ধরুন, মাটিতে ফেলে দিন। মাটিতে ফেলে দিন, জুতোর নিচে পিষে দিন। এখন প্রশ্ন হলো, তার মূল্য কি কমে গেল? না, কারণ তার মূল্য বাইরের অবস্থার উপর নির্ভর করে না। আপনার মূল্য তেমনই। মানুষ আপনাকে মারুক, অপমান করুক,
আপনাকে নিয়ে হাসাহাসি করুক, আপনাকে নিয়ে পিএনপিসি করুক, আপনার মূল্য কমে যায় না যতক্ষণ না আপনি নিজেই নিজের মূল্য কমান। জীবনের কিছু ব্যর্থতা, কিছু প্রত্যাখ্যান, কিছু অপমান আপনার প্রকৃত মূল্য কমে দিতে পারে না। সবচেয়ে বিপজ্জনক কারাগার। লোহার কারাগার থেকে মানুষ একদিন বেরিয়ে আসে, কিন্তু অন্যের মতামতের কারাগারে মানুষ অনেক সময় সারা জীবন বন্দী থেকে যায়। তারা নিজের পোশাক বেছে নেয় অন্যের জন্য, নিজের পেশা বেছে নেয় অন্যের জন্য, নিজের স্বপ্ন ছেড়ে দেয় অন্যের জন্য। শেষে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে, আমি তো নিজের জীবনটাই বাঁচিনি। একদিন একটি জ্ঞানীর শিক্ষা। একজন জ্ঞানী শিক্ষককে একজন ব্যক্তি বললেন, মানুষ আমার সম্পর্ককে অনেক খারাপ কথা বলে। শিক্ষক তাকে একটি আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন, আয়নায় ধুলো পড়লে তুমি কি নিজের মুখ ধোও, নাকি আয়না পরিষ্কার করো? লোকটি বলল, আয়নাই পরিষ্কার করি। তো শিক্ষক বললেন, ঠিক তেমনই অন্যের ভুল ধারণা সবসময় তোমার পরিচয় নয়, অনেক সময় সেটা তাদের দৃষ্টিভঙ্গির ধুলো। সবাই আপনাকে বুঝবে না। আপনি যদি বড় কিছু করার সিদ্ধান্ত নেন, তাহলে তিন ধরনের মানুষের সঙ্গে দেখা হবেই। প্রথম দল বলবে তুমি পারবে, দ্বিতীয় দল বলবে দেখা যাক কি হয়, তৃতীয় দল বলবে এটা তোমার দ্বারা হবে না। প্রশ্ন হলো, আপনি কোন দলের কথা শুনবেন? নিজের অনুমোদন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি নিজেকে সম্মান করতে পারেন, তাহলে পৃথিবীর হাজার মানুষের প্রশংসাও আপনার দরকার হবে না। আবার যদি আপনি নিজেকেই সম্মান করতে না পারেন, তাহলে পৃথিবীর লাখো মানুষের প্রশংসাও আপনাকে শান্তি দিতে পারবে না। সত্যিকারের আত্মবিশ্বাস আসে ভেতর থেকে। অন্যের সমালোচনাকে শিক্ষক বানান। সমালোচনা দুই রকম, একটি ধ্বংস করার জন্য আর একটি উন্নত করার জন্য। জ্ঞানী মানুষ সমালোচনা শুনে তিনটি প্রশ্ন করেন, এর মধ্যে কোনটা কোনো সত্য আছে কি, থাকলে আমি কি শিখতে পারি, না থাকলে আমি এটি ছেড়ে দিতে পারি কি। এবং এই তিনটি প্রশ্নই আপনাকে মানসিকভাবে মুক্ত করবে। একটি নতুন অনুশীলন, আজ থেকে যখনই কেউ আপনার সমালোচনা করবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। একটি গভীর শ্বাস নিন। কেন দেবেন না? কারণ দেওয়া মানেই আপনি আপনি সেটা স্বীকার করে নিলেন। আপনি সেটা আগে নিজেকে যাচাই বাছাই করুন, তিনটা প্রশ্ন দিয়ে নিজেকে পরীক্ষা করুন যে এই যে সমালোচনাটা হচ্ছে এটা সঠিক কিনা, এটা থেকে আপনি কোনো লার্নিং পাবেন কিনা। এই যে প্রশ্নগুলো বললাম আগেই, সেটা পরখ করার পরেই আপনাকে তার প্রতিক্রিয়া দেওয়া উচিত। কিন্তু আমরা ভুল করি, তৎক্ষণাৎ হয় রেগে যাই, নয় মন্তব্য করি, নয় সমালোচনায় অংশগ্রহণ করি। তো বুদ্ধিমানরা, যারা সেলফ হেল্প বুক পড়ে নিজের লাইফ ট্রান্সফর্ম করতে ইচ্ছুক, তারা অবশ্যই সঙ্গে সঙ্গে কি করবে, প্রতিক্রিয়া দেবে না, হালকা স্মাইল দেবে আর লম্বা একটা শ্বাস নেবে এবং মনে মনে বলুন এই কথাগুলো, তার দৃষ্টিভঙ্গি, এগুলো আমার পরিচয় নয়, এগুলো তার বিশ্বাস, তার কথা। তারপর শান্তভাবে সিদ্ধান্ত নিন, এখানে শেখার কিছু আছে নাকি শুধু ছেড়ে দেওয়ার সময় এসেছে। দেখবেন বেশিরভাগ সময় ছেড়ে দেওয়ারই সময় থাকে, কারণ বেশিরভাগ মন্তব্য ভুল হয়, ছেড়ে দিতেই হয়। জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা যেদিন আপনার আনন্দ আর মানুষের প্রশংসার উপর নির্ভর করবে না, যেদিন আপনার আত্মসম্মান আর মানুষের সমালোচনায় ভেঙে পড়বে না, যেদিন আপনি নিজের মূল্য নিজেই নির্ধারণ করবেন, সেদিন থেকে আপনি সত্যিকারের স্বাধীন। কারণ তখন আপনার জীবনের রিমোট কন্ট্রোল আর অন্যের হাতে থাকবে না, সেটি থাকবে আপনার নিজের হাতে। আজকের আত্মপ্রতিজ্ঞা, আমি আজ থেকে অন্যের মতামতকে সম্মান করব, কিন্তু আমার পরিচয় তাদের হাতে তুলে দেব না। আমি সমালোচনা থেকে শিক্ষা নেব, অপমানকে হৃদয়ে বাসা বাঁধতে দেব না। আমি আমার মূল্য নিজেই নির্ধারণ করব, কারণ আমি অন্যের বিচার নয়,
আমি আমার চরিত্র, আমার সচেতনতা এবং আমার কর্মের ফল। আমি আমারই কর্মের ফল, আমার চরিত্র, আমি আমারই চরিত্র, আমার সচেতনতা আমি নিজেই। তো অধ্যায়ের সমাপ্তিতে এটাই বলবো, পৃথিবী সবসময় কিছু না কিছু বলবে, কেউ আপনার পাশে থাকবে, কেউ বিপক্ষে, কিন্তু আপনি যদি প্রতিটি কণ্ঠস্বরের দিকে তাকিয়ে চলেন, তাহলে নিজের অন্তরের কণ্ঠস্বর হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, যে মানুষ নিজের সত্যকে চিনে ফেলেছে, তাকে আর পৃথিবীর কোনো মতামত দীর্ঘদিন আটকে রাখতে পারে না। পরবর্তী অধ্যায়, বর্তমান মুহূর্তের অলৌকিক শক্তি। এই প্রেজেন্ট প্রেজেন্ট লাইফে, মানে প্রেজেন্ট টাইমে আমরা থাকব না, অতীতে বাস করব না ভবিষ্যতে বাস করব। আমরা প্রেজেন্ট স্টেটে থাকব, বর্তমান মুহূর্তে আমরা থাকার চেষ্টা করব। তো সময়ের অভাব, এখানেই ক্লোজ করছি। এই অডিও বুকের শেষ অংশ আপনারা যদি শুনতে চান, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি পরবর্তী অধ্যায় তবে বানাবো। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।